করলাম, সেটা আমি প্রতিবাদ করেছি, বিক্ষোভ সংগঠিত করেছি যে মিটিং কর্মীরা কেন সারাই হলেন, আপনারা কারণ তো বলুন। উনি শুধু সবকিছু কথা বললেন, আপনাদের কথা দিচ্ছি কাল থেকে এ রাজ্যের একজন মিটিং কর্মীও সারাই হবে না। উনি কথা রেখেছেন, একমাত্র উনি কথা রেখেছেন। আজ পর্যন্ত কিন্তু আর একজন মিটিং কর্মীও সারাই হবে না। এই 4.5 মিটিং কর্মী কাজ
নারীদের ইজ্জত রক্ষা করতে হবে। তোমার দলের মন্ত্রী তো হবে আমাকে শুনেছি, ক্রীড়ামন্ত্রী যমুনা আন্দোলনের কেলেঙ্কারিতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। তুমি প্রায় দেখি আমরা যাদের মন্ত্রী ছেলে উনার থাকি বলে নারীকে নিয়ে পালিয়ে গেলে তারপর নির্যাতন হলো, কৈলাসহরে হলো, পানসাগরে হলো, কল্যাণপুরে হলো, আগরতলা শহরে 79 হলো। কোনো ন্যায় বিচার পেয়েছেন? যে ভিক্টিম হয়েছে, নির্যাতন শিকার হয়েছে, তিনি কোনো ন্যায় বিচার পেয়েছেন? ন্যায় বিচার মানেই তো তারা বোঝে না, মানব অধিকারের মানেই তো তারা বোঝে না বর্তমান সরকারের কর্মকর্তারা। তাহলে আমরা কি এর পরিবর্তন চাই না? শ্রমজীবী নারীরা আজকে এই সমাবেশে আপনারা হাজির হয়েছে, হাজার হাজার নারীরা। আপনাদের একটাকে সংহত করুন। একজন নারী যেভাবে এক গোটা পরিবারকে উদ্বুদ্ধ করতে পারে, আর কিন্তু কেউ এইভাবে পারে না। মায়ের উপর নির্ভরশীল তার সন্তানেরা, মা কোথাও যায়, মা কোন মিছিলে যায়, কোন মিছিলে মা দিয়ে কথা বলে, ছেলেমেয়েরা কিন্তু লক্ষ্য করে। সুতরাং আপনারা যদি গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে আগামী দিনে আপনারা আপনাদের একতাকে সংহত করেন, যে রাজত্ব চলছে, নৈরাজ্যের সৃষ্টি হয়েছে আমাদের রাজ্যে, তার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ আনতে চান, তাহলে আপনাদের মধ্যে একতা সেটি অত্যন্ত জরুরি। আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। আগামী দিনে রাজনৈতিক বিরোধের সংগ্রাম, সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসুন। আজকে যেমন সুন্দর একটা সকাল আমরা দেখতে পাচ্ছি, রোদ উঠেছে, এরকম একটা সুন্দর সকাল আমাদের রাজ্যে ফিরিয়ে আনুন। এই প্রত্যাশা করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিআইপি জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ আন্দোলনের নেতা, উপজেলা গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড জিতেশ চৌধুরী। প্রকৃতিও এটাকে পছন্দ করেনি। গত 5 তারিখ থেকে সারা রাজ্যকে কুয়াশা এবং দুর্যোগ তার চাদর জন্য রেখে রেখেছিল। আজকে আপনারা এখানে এসেছেন, আকাশ খুলেছে, আকাশ হাসছে। সারা ত্রিপুরাজ্যের মানুষের তার যে আওয়াজ, তার যে আকাঙ্ক্ষা, তার যে আগামী দিনের শপথ, সেটা ভয় আপনারা গ্রাম পাহাড় থেকে এখানে এসেছেন। আজকে তার প্রমাণ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদের সমাবেশ গত 5টি বছর আপনারা যারা সংগঠিত অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রে যারা শ্রমজীবী অংশের মানুষ, সেই গ্রামে দিনমজুর থেকে শুরু করে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, শিক্ষক কর্মচারী, মিড ডে মিল ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি কর্মচারী, শ্রমজীবী এই রাজ্যে অসংখ্য নারী পুরুষ ত্রিপুরাজ্যের এই জনবিরোধী দুর্পীড়িত এই সরকারের কাছে গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক উপায়ে আপনাদের দাবি দেওয়া প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের ন্যায্য দাবি আদায় করার জন্য, আপনাদের অর্জিত অধিকার যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ওরা হরণ করছে, এটা রক্ষা করার জন্য বহু লড়াই করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, ডেপুটেশন দিয়েছেন। এই সরকার কর্ণপাত করেনি।
আজকে এই সমাবেশ কিন্তু এই শিল্পের জন্য না, কারণ এই সরকার ভুয়া, কালা, অন্ধ, জনগণের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর শোনার ক্ষমতা তাদের নেই, ইচ্ছা তাদের নেই। তাদের রাজনীতি, তাদের কর্মসূচি কিভাবে শ্রমজীবী জনগণ সহ ত্রিপুরাজ্যের সব অংশের মানুষের অধিকারকে নিয়ে মুষ্টিমেয় মানুষের তার কাছে সম্পদ কুক্ষিগত করা যায়। আজকে আমরা সারা দেশ দেখছি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে আজকে এই ভারতবর্ষের সমস্ত সম্পদ কুক্ষিগত হচ্ছে আদানিদের কাছে, আম্বানিদের কাছে। দেশের জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের কাছে সঁপে দেওয়া হল। সেই দলের সরকার এই ত্রিপুরাজ্যের মধ্যে সেই 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনে যত ভালো কোথায় বলো, যত মিষ্টি কোথায় বলো, আবার নতুন করে সেই শব্দগুলো পরিবর্তন করে যতই তারা নতুন আশ্বাস বিশ্বাস দেয়, এটা ত্রিপুরাজ্যের জনগণের সঙ্গে হতে পারে না। যেমন তাদের সেই আশ্বাসন, তাদের সেই প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের সমস্ত রাজ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিয়েছেন, এগুলি সব জুমলা। ত্রিপুরাজ্যের মধ্যেও আজকে প্রতিটি অংশের মানুষ এখানে আমার আগে বক্তারা বলেছেন কিভাবে নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, চুক্তিবদ্ধ কর্মচারী, স্কিল ওয়ার্কার, এটা শুধু বঞ্চিত করা না, কর্মক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত এদেরকে লাঞ্ছিত করা হয়েছে, লাঞ্ছিত করা হচ্ছে। বন্ধুরা, এই লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত অংশ জনগণের মধ্যে আপনারা কেন এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি যারা অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, প্রতারিত হয়েছে, তারা হলো এই রাজ্যের যৌবন, আমাদের দেশের ভবিষ্যৎ। তাদেরকে আশ্বাস শোনানো হয়েছিল যদি বিজেপি আইপিএল সরকার কায়েম হয়, প্রথম বছরে 50,000 চাকরি দেওয়া হবে, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ যুবককে 20 কলের মধ্য দিয়ে চাকরি দেওয়া হবে। আজকে তারা কি পাচ্ছে? গতকাল সকালেও পরশু দিনেও মন্ত্রীর কাছে, মহাকরণে বা তাদের অন্যান্য কর্তাবক্তাদের কাছে সেখানে যাচ্ছেন তাচ্ছিল্য, পুলিশের লাঠি কাটা, মিথ্যা মামলা। আজকে জিআরবিটি, টিআরবিটি, ট্যাক্স, নার্সিং পাস করা যুবক যুবতী থেকে শুরু করে আরো বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যে হাজার হাজার যুবক যুবতী শূন্য পদ থাকা সত্ত্বেও যাদেরকে বারে বারে দেখানো হচ্ছে, কেউ সেই ন্যায় বিচার পাচ্ছে না। এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা তাদেরকে কত মিষ্টি আশ্বাস শোনানো হয়েছে। 7ম বেতন কমিশন এবং সেই 7ম বেতন কমিশনের তাদের ব্যাখ্যা কি ছিল? 2018 ইংরাজি সেই
ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ভোটের মাসে সেদিন তারা যত টাকা বেতন পেতেন কমসে কম তার দ্বিগুণ থেকে আড়াই গুণ। সাথে 4 বছর আগে থেকে বকেয়া এরিয়া এবং 20-50 টান বাড়ার সাথে সাথে এদের জন্য মহানবতা দিয়ে গত 5 বছর আমরা দেখে গেছি। আর এই প্রতিশ্রুতি কে দিয়েছিল? ডাক্তার মানিক সাহা, বিপ্লব কুমার দেবনা, তাদের সেদিন কেউ চিনত না। এদেশে স্বয়ং প্রধানমন্ত্রী অসুস্থ অর্থমন্ত্রীকে ডাবল ইঞ্জেকশন পুশ করে নিয়েছে। এই থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদের মুক্তি বানানো হয়েছে। গত 58 মাসে কি পেয়েছে? 5 বছরে সকলে 20% নিয়ে গিয়ে এদেরকে বলছেন রেকর্ড দিয়ে দিয়েছে। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার প্রতি 6 মাস অন্তর বছরে 2বার দিয়ে গেছে। বিগত বামপন্থী ফ্রন্ট সরকারের কোন একটা 5 বছরে কমসে কম 30% থেকে 51% দিয়ে দিয়েছে। 51% এটা রেকর্ড নয়, রেকর্ড হলো 30%। কি অপশন তারা ত্রিপুরাতে জনগণকে, কি অপশন তারা ত্রিপুরাতে শিক্ষক কর্মচারীকে, পুলিশ টিএসআর কে, ত্রিপুরার যে কয়েক ব্যাটালিয়ন টিএসআর যারা ওরকম বাদিদার বিরুদ্ধে লড়াই করে জীবনের ঝুঁকি নিয়ে আত্মবলিদান দিয়ে এই ত্রিপুরার যে যারা সন্ত্রাস মুক্ত করেছে, উগ্রবাদী মুক্ত করেছে, এদেরকে চালান দিয়ে দিয়েছে ওই ছত্তিশগড়ের কয়লা খাদানে। কোন মানুষ হতে পারে এভাবে সরকার এ রাজ্যের শুধু শিক্ষক কর্মচারী শুধু অংশগ্রহণ না, গ্রামীণ অংশের মানুষ এদের শোনানো হয়েছিল 203 টাকার কাজ, 12 দ্বিগুণ কাজ, দ্বিগুণ মজুরি। আজকে তার অবস্থা কি? সারা দেশের মধ্যে সর্বনিম্ন ঘর হারে এই রাজ্যের এই যারা লেগার কাজ করে, টুয়েলভের কাজ করে তারা পাচ্ছে মজুরি বাড়েনি, কাজ করে মজুরি পাওয়া যায় না। এই ঘটনাগুলি সেখানে হচ্ছে। কাজী বন্ধুরা, শাসক দল তারা বুঝতে পারছে 2018-তে ডাবল ইঞ্জিনের খোয়াব দেখিয়ে ওই দিল্লির সরকার, কেন্দ্রের সরকার তার প্রস্তাব দেখিয়ে দিল্লির লোকজন নিয়ে এসে মানুষের সামনে লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার যে মানুষ আজকে বুঝছে আগামী নির্বাচনে তার উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে। কাজে কিভাবে আগামী দিন আবাসীর মানুষগুলোকে প্রতারিত করা যায়, কিভাবে আমার বৈতরণী পার করা যায়, তারা রিপোর্ট কার্ড বের করছেন। সেই রিপোর্ট কার্ডে 2018 সেই প্রতিশ্রুতি একটা শব্দ নাই, একটা বিন্দু এখানে নাই। যদি সরকার কাজ করে থাকে, সেই নৈতিকতা থাকে, জনগণের সঙ্গে দাঁড়াবার, কথা বলার সেই মুরুখ থাকে, উন্নয়ন যাত্রা করে দেখা না, উন্নয়নের মিছিল, উন্নয়নের সভা এটা করে দেখাবে না। কি সভা করছে? জনবিশ্বাস যাত্রা। 5টি বছর জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে আজকে জনগণের প্রতি আস্থা নেই। ত্রিপুরার জনগণেরও এই সরকারের বিন্দু মাত্র তাদের বিশ্বাস নেই। কাজেই
জনবিশ্বাস যাত্রা, আসলে এটা জন অবিশ্বাস যাত্রা। এটা তারা পার করে। তারা ভেবেছে গত 5টি বছর যতগুলো নির্বাচন হয়েছে, রিগিং করে, ভোট ক্যাপচার করে, বিরোধী দলের রাজনৈতিক দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার কিনতে না দিয়ে রিটার্নিং অফিসার অফিস ঘেরাও করে দিন দুপুরে ওই উপনির্বাচনে যে ভোট করেছিল, পুলিশের উপরতলা কোন সবকিছু অফিসারদের সাথে কাজ করে 2023 সালের বা এই আগামী নির্বাচন তারা পার পেয়ে যাবেন। ত্রিপুরাজ্যের মানুষ সেই সুযোগ দেবে না। তৈরি হচ্ছে সর্বত্র। কাজে বন্ধুরা, আপনাদের আবেদন থাকবে আপনাদের কাছে, আজকে যেরকম ভাবে এসেছেন আপনারা, গাড়ি বন্ধ করে দিয়েছে। গত 2-3 দিন ধরে নানা এলাকাতে হুমকি জারি করা হয়েছে। মিছিলে যাওয়া যাবে না, জনসভায় যাওয়া যাবে না। তারপরও মাঠ ভর্তি করে আপনারা এসেছেন। ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনের জন্য সে প্রস্তুতি শুরু হয়েছে। গত 5 বছরের সন্ত্রাস প্রতিকূল অবস্থার কারণে ত্রিপুরাজ্যের যারা ভোটাররা, যারা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে উৎসবের বাজারে ভোট দিয়েছেন, তাদের একটা অংশ হয়তো ভাবতে পারে বোধহয় এই ভয়ে সবাই অবরুদ্ধ হয়ে আছে, ঘর থেকে বের হবে না। কিন্তু গত কদিন ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। নানা রাজনৈতিক দলে আমরা প্রত্যক্ষ করছি, বিশেষ করে বামপন্থীদের এই কর্মসূচিতে, এই প্রস্তুতিতে প্রতিদিন নতুন নতুন মানুষ যৌবনের দল নামছে। রাস্তায় নামুন, দেখুন আপনার সামনে, পেছনে, ডানে বায়ে অসংখ্য মানুষ এই দুঃশাসনের যুগকে, দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আগামী বিধানসভায় ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন কায়েমে এবং শ্রমজীবীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটা পুনঃপ্রতিষ্ঠায় যারা বঞ্চিত, এদের অধিকার ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য আজকে সেখানে তৈরি হচ্ছেন, তারা পারবে না। আজকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিয়েছি আপনাদের সকলকে। আজকের এই দিন 8ই জানুয়ারি 2019 ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 2014 সালে এই বিজেপি দল বছরে 2 কোটি চাকরি, 5 বছরে 10 কোটি চাকরি, 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সমস্ত পরিবারের অ্যাকাউন্টে, প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেবেন, কৃষকদের সমস্ত দাবি পূরণ করবেন, জিনিসপত্রের দাম শূন্যের কোঠায় নামানো হবে, এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। কিন্তু 14 থেকে 19 5 বছর মোদী সরকার একটা প্রতিশ্রুতি পালন করেনি। উল্টো 500,000 টাকার নোট বাতিল, লাভ জেহাদ, গোয়াল বাক্সে এই সমস্ত করে এবং সর্বশেষ বিগত নির্বাচনে ওই পাকিস্তানের সাথে যুদ্ধ দেখে পার হয়েছে। আমরা সেদিন দেখলাম ত্রিপুরাজ্যের মধ্যেও তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ এসেছিলেন ধর্মনগরে এবং সদরের জনসভা থেকে বলছেন, আরে ত্রিপুরাজ্যে গত 5 বছর আগে আপনি বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন। আপনার সে বক্তব্য প্রতিটি জনসভায় কি প্রতিশ্রুতি রেখেছিলেন? মানুষের মোবাইলে ঘুরছে,
18 तारीख फरवरी को वोट होगा, 3 तारीख मार्च गिनती होगा, 4 तारीख विजय भाजपा का सरकार बनेगा। वही सबको बेहला करने मीटिंग में ऐसा होगा वैसा होगा एक खबर फिर अपनी তিনি এখানে দিয়ে বলছেন ওই সাবরুমের জনসভাতে কাশ্মীর কি পাকিস্তানে যাবে না ভারতে থাকবে? কেন কাশ্মীর পাকিস্তানে যাবে? সেখানে গিয়ে বলছেন আর্টিকেল 370 সংবিধানের 370 দ্বারা এটা কি বাতিল করা ঠিক না ঠিক? সেখানে গিয়ে বলছেন আগামী 2024 তারিখে এই 24 সালের 19 তারিখে রাম মন্দির উদ্বোধন হবে, আপনারা সবাই টিকিট কাটুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সর্বোচ্চ নেতা একথা বলতে পারেন? কতটুকু দেউলিয়া হবে তাদের দলের অপদার্থতা, জনবিরোধিতা করতে গিয়ে জনবিচ্ছিন্ন হবে, এই কথাটা তারা বলতে পারে। আজকের এই আজকালি আর একটা কথা বলেছি সরকার, সেটা হলো নাগরিক সংশোধনী আইন সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে গিয়ে আজকের দিনে এই জিলানিয়া মহকুমার মাধববাড়ি শান্তিপূর্ণ ভাবে কিছু যুবক সেদিন রাস্তায় নেমেছিলেন, এই আইন বাতিল করো, এই আইন রদ করো। এই সরকার সেখানে নির্মমভাবে গুলি চালিয়ে বেশ কিছু যুবককে গুরুতর আহত করেছে। আজকেও তারা বিচার পায়নি। আজকে ত্রিপুরাজ্যের মানুষ যারা গণতন্ত্র হারিয়েছেন, অধিকার হারিয়েছেন, জীবিকা হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, তার জবাব চাইছে। কাজে আজকের এই সমাবেশ থেকে এই সরকারের কাছে তো দাবি জানানোর কিছু নেই। এরা বুবা, কালা, অন্ধ, এখান থেকে শপথ নিয়ে যান। আগামী ভোট গেলে ঘোষণা হোক নির্বাচন কমিশন, এরা ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে। এই সরকারকে বিদায় করার মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার, তার জীবিকা, তার সম্মান, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা, এ রাজ্যে আজকে সংবিধান গণতন্ত্র কাজ করছে না, এটাকে ফিরিয়ে আনা, সেই শপথ দিয়ে করে দেখবেন। এই আহ্বান দেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমজীবীদের সমাবেশের প্রধান বক্তা, গণ আন্দোলনের নেতা এবং রাজ্যের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার। কংগ্রেস সভাপতি, ভারতের জনতা ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ত্রিপুরা জেলা নেতৃত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারির জেলা নেতৃত্ব মঞ্চে আসীন আছেন। আপনারা যারা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে সারাদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে শ্রমিক সংগঠনের মানুষ এই সমাবেশে সমবেত হয়েছে। আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 2023-এর 8 জানুয়ারি নববর্ষ
প্রথম সপ্তাহ, সেই উপলক্ষে নূতন ইংরেজি বর্ষকে ভাবনায় রেখে আপনাদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে চারজন বক্তা বক্তব্য রেখেছেন। কমরেড মালিককে থেকে শুরু করে কমরেড জিতেন চৌধুরী বিস্তৃতভাবে রাজনৈতিক যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করা দরকার, সে বিষয়গুলো তারা তাদের মতো করে যুক্তিসঙ্গতভাবে উপস্থিত করেছে। খুব বেশি সময় নিয়ে বলার ইচ্ছা আমার নেই। সংক্ষিপ্ত পরিসরে এদের বক্তব্যের পাশাপাশি প্রাথমিক কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। গত 2018 যে বিধানসভা নির্বাচন এই ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে, পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল।
মানবিক দৃষ্টি দিয়ে চলেন একজন আইএস অফিসার পেয়েছিলাম তনুশ্রীদের কোনো আসামি প্রকাশ্যে এই কথা বলছি ওনার সমস্ত ভুলে বললাম সেনাবাহিনীর প্রতিবাদ করেছি কর্মীরা কেন ছাড়াই আপনারা কারণ তো বলুন উনি শুধু সবকিছু শুনলেন আমাদের কথা বললেন আপনাদের কথা দিচ্ছি তাও থেকে এলাকায় একজন নির্বাচন করে ছাড়াই হবে না উনি কথা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 2014 সালে এই বিজেপি দল বছরে 2 কোটি চাকরি, 5 বছরে 10 কোটি চাকরি, 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা নিয়েছে সমস্ত পরিবারের অ্যাকাউন্টে, প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেবেন, কৃষকদের সমস্ত দাবি পূরণ করবেন, জিনিসপত্রের দাম শূন্যের কোথায় নামানো হবে, এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। কিন্তু 14 থেকে 19 5 বছর মোদী সরকার একটা প্রতিশ্রুতি পালন করেনি, উল্টো 500,000 টাকার নোট বাতিল, লাভ জেহাদ, গোয়াল বাক্সে এ সমস্ত করে এবং সর্বশেষ বিগত নির্বাচনে ওই পাকিস্তানের সাথে যুদ্ধ দেখে পার হয়েছে। আমরা সেখানে দেখলাম ত্রিপুরাজ্যের মধ্যেও তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত সাহেব এসেছিলেন ধর্মনগরে এবং সকলের জনসভা কি বলছেন, আরে ত্রিপুরাজ্যে গত 5 বছর আগে আপনি বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন, আপনার সে বক্তব্য প্রতিটি জনসভায় কি প্রতিশ্রুতি রেখেছিলেন, মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে 18 तारीख फरवरी को वोट होगा, 3 तारीख मार्च गिनती होगा, 4 तारीख विजय भाजपा का सरकार बनेगा, वही सबको बेहला कैबिनेट मीटिंग में ऐसा होगा वैसा होगा एक खबर फिर अपनी তিনি এখানে দিয়ে বলছেন ওই সাবরুমের জনসভাতে কাশ্মীর কি পাকিস্তানে যাবে না ভারতবর্ষে থাকবে, কেন কাশ্মীর পাকিস্তানে যাবে, সেখানে কে বলছেন আর্টিকেল 370 সংবিধানের 370 ধারা এটা কি বাতিল করা ঠিক না ঠিক, সেখানে গিয়ে বলছেন আগামী 2024 তারিখে এই 24 সালের অমুক তারিখে রাম মন্দির উদ্বোধন হবে, আপনার সবাই টিকিট কাটুন। একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ নেতা একথা বলতে পারেন, কতটুকু দেউলিয়া তাদের দলের অপদার্থতা জনবিরোধিতা করতে গিয়ে বিচ্ছিন্ন হবে এই কথাটা বলতে পারে। আজকের এই আজকাল আরেকটা কথা বলেছি সরকার, সেটা হলো নাগরিক সংশোধনী আইন সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে গিয়ে আজকের গিয়ে এই জিরানিয়া মহকুমার মাধববাড়ি শান্তিপূর্ণ ভাবে কিছু যুবক সেদিন রাস্তায় নেমেছিলেন, এই আইন বাতিল করো, এই আইন রদ করো। এই সরকার সেখানে নির্মমভাবে গুলি চালিয়ে বেশ কিছু যুবককে গুরুতর আহত করেছে, আজকেও তারা বিচার পায়নি। আজকে ত্রিপুরাজ্যের মানুষ যারা গণতন্ত্র হারিয়েছেন, অধিকার হারিয়েছেন, জীবিকা হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, তার জবাব চাইছে। কাজে আজকের এই সমাবেশ থেকে এই সরকারের কাছে তো দাবি জানানোর কিছু নেই, এরা ভুয়া কালা অন্ধ, এখান থেকে সতর্ক নিয়ে যান। আগামী ভোট যেখানে ঘোষণা হোক নির্বাচন কমিশন এরা ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে। এই সরকারকে বিদায় করার মতো দিয়ে শ্রমজীবীদের অধিকার, তার জীবিকা, তার সম্মান, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা
এ রাজ্যে যাচ্ছে সংবিধান গণতন্ত্র কাজ করছে না, এটাকে ফিরিয়ে আনা সেই শপথ নিয়ে করে দেখবেন। এই আহ্বান রেখে আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, সুরক্ষা এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমজীবী সমাবেশের প্রধান বক্তা, গণ আন্দোলনের নেতা এবং রাজ্যের বিরোধী দলের নেতা শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার। কংগ্রেস সভাপতি, ভারতের কর্মা ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ত্রিপুরা জেলা নেতৃত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনের সন্দেশালীর জেলা নেতৃত্ব মঞ্চে আসীন আছেন। আপনারা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে সারাদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে শ্রমিক সমাজের মানুষ এই সমাবেশে সমবেত হয়েছে। আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 2023 8 জানুয়ারি নববর্ষের প্রথম সপ্তাহ, সেই উপলক্ষে নূতন ইংরেজি বর্ষকে ভাবনায় রেখে আপনাদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে চারজন বক্তা বক্তব্য রেখেছেন। কমরেড মানিক থেকে শুরু করে কমরেড জিতেন্দ্র বিস্তৃতভাবে রাজনৈতিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করা দরকার। সে বিষয়গুলো তারা তাদের মতো করে যুক্তিসঙ্গত উপস্থিত করেছে। খুব বেশি সময় নিয়ে বলার ইচ্ছা আমার নেই। সংক্ষিপ্ত পরিসরে এদের বক্তব্যের পাশাপাশি প্রাথমিক কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা। গত 2018 যে বিধানসভা নির্বাচন এই ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে, পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। মানবিক দৃষ্টি থেকে চলেন একজন আইএস অফিসার পেয়েছিলাম। অনুষ্ঠিতের কোনো আচারী প্রকাশ্যে এই কথা বলছি। ওনার কাছে যখন আমরা গেলাম, সমস্ত ঘুরে বললাম, সেটা তীব্র প্রতিবাদ করেছি, বিক্ষোভ সংঘটিত করেছি যে নির্বিঘ্ন কর্মীরা কেন ছাড়াই বলেন, আপনারা কারণ তো বলুন। উনি শুধু সবকিছু শুনলেন, আমাদের কথা বললেন, আপনাদের কথা দিচ্ছি কাল থেকে এ রাজ্যের একজন নির্বিঘ্ন কর্মীও ছাড়াই কথা দিচ্ছেন।
ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে সারা দিয়ে হাজার হাজার মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ এই সমাবেশে সমবেত হয়েছে। আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 2023-এর 8ই জানুয়ারি নববর্ষের প্রথম সপ্তাহ, সেই উপলক্ষে নূতন ইংরেজি বর্ষকে ভাবনায় রেখে আপনাদের নববর্ষেরও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে চারজন বক্তা বক্তব্য রেখেছেন, কমরেড মানিক দে থেকে শুরু করে কমরেড জিতেন চৌধুরী বিস্তৃতভাবে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করা দরকার, সে বিষয়গুলো তারা তাদের মতো করে যুক্তিসঙ্গতভাবে উপস্থিত করেছে। খুব বেশি সময় নিয়ে বলার ইচ্ছা আমার নেই। সংক্ষিপ্ত পরিসরে এদের বক্তব্যের পাশাপাশি প্রাসঙ্গিক কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব। গত 2018-র যে বিধানসভা নির্বাচন এই ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে, পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। গণতন্ত্র সুরক্ষিত, শান্তি পুনঃস্থাপিত, সন্ত্রাসবাদের কোণঠাসা, বিরাট অংশ স্বাভাবিক জীবনে ফিরে এসছে, মা বোনদের ইজ্জত সুরক্ষিত, শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ নিজেদের অধিকার আদায় করার ক্ষেত্রে চঞ্চল সরব লড়াইয়ের ময়দানে বিনা বাধায়, বিনা প্রতিকূলতায়। এরকম একটা পরিবেশে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে বিকল্প কর্মসূচি উপস্থিত করে তার অতীতের দেওয়া যে প্রতিশ্রুতি, সেগুলো বাস্তবায়িত করার মধ্য দিয়ে অর্জিত যে অভিজ্ঞতা, তার সার আপনাদের সামনে উপস্থিত করে সামনের দিনে ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষের জীবনের যে মূল সমস্যাগুলো, এগুলোর সুরাহা সমাধানের জন্য সীমাবদ্ধ ক্ষমতায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে দাবিগুলি আদায়ে আপনাদের সংগঠিত করে কিভাবে এগিয়ে যেতে চান তার আহ্বান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অন্যদিক থেকে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী, আজকেরও প্রধানমন্ত্রী, আরএসএস বিজেপি দলের নেতা, তিনি তাদের দলের নির্বাচনী ইশতেহার হাতে নিয়ে যেটা বাহারি নাম দিয়েছিলেন ভিশন ডকুমেন্ট, স্বপ্ন দলিল, এই মাঠে ত্রিপুরার রূপান্তে আরো দুটো মাঠে সারা ত্রিপুরার মানুষকে জড়ো করে মানুষকে প্রলুব্ধ করবার জন্য, বিভ্রান্ত করবার জন্য, বিপদগামী করবার জন্য ভোট যাচনা করেছিল। এটা ঘটনা সীমাবদ্ধের সামর্থ্যের কারণে, কেন্দ্রের সরকারের অসহযোগিতার কারণে। বিজেপি সরকার মানুষের এমন কিছু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো বামফ্রন্ট সরকার সমাধান করতে চেয়েছিলেন, কেন্দ্রের সহযোগিতা না পারে এগুলো করা যাচ্ছিল না, কেন্দ্র সহযোগিতা করছিল না, লড়াই জারি রেখেছে। এই সমগ্র বিষয়গুলো সামনে এনে বিজেপি দলের তরফ থেকে যে ভিশন ডকুমেন্ট তারা উপস্থিত করেছিল, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে মূল মাথা ছিল দেশের তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাতে মানুষের একটা অংশ তো বিভ্রান্ত হয়েছে।
বিভ্রান্ত হওয়ার সঙ্গত কারণ কি? তারা বিজেপি সরকারকে ত্রিপুরায় কোনোদিন দেখেননি। দিল্লি সরকার তারা জানেন, সব খবর তাদের কাছে পৌঁছে না। টিভি, রেডিও বা জাতীয় যে সংবাদপত্রগুলো আছে অধিকাংশ বড় বড় পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত। এই সরকার তাদের জন্য কাজ করছে। কাজে তারা মানুষের জীবনে যে সমস্যাগুলো তৈরি করছে, সংকট তৈরি করছে, অধিকার হরণ করছে, এর বিরুদ্ধে যে লড়াই, বিকল্প যে কর্মসূচি, এই প্রচার ওগুলোতে আসতো না। আমরা গলা ফাটিয়ে বলতাম, সেদিনও 18 নির্বাচনের সময় বামপন্থীদের পক্ষ থেকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, সিআইটিউর পক্ষ থেকে বারবার ত্রিপুরার মানুষকে সচেতন করবার আমরা চেষ্টা করেছি, সতর্ক করার চেষ্টা করেছি। এই প্রতিশ্রুতি এগুলো বুঝলো কি? এগুলো তারা বাস্তবায়িত করবে না। তাই যদি হতো তাহলে কেন্দ্রীয় সরকার 2014 লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি তো তারা পূরণ করেনি। তাদের দলে আমাদের পাশের আসাম সহ ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে যে সরকারগুলো চলছে, বিধানসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো বিজেপির তরফ থেকে, সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারের যে তাদের প্রয়াস, তাদের মুখ্য ব্যক্তিত্ব, মুখ্য প্রবক্তা সেখানে এগুলো বলেছেন, কিন্তু রূপায়ণ করেন। আমাদের ত্রিপুরা প্রধানমন্ত্রী, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন বিজেপি দলের সর্বভারতীয় কমিটির সভাপতি। তারা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, বা তাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল মন্ত্রী, তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, আজকে তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, তারা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, তৎকালীন অর্থমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন, তার সম্পর্কে বেশি বলা নৈতিক দিক থেকে সাজে না, আমাদের সংস্কৃতি এটা না। কিন্তু তাকেও ব্যবহার করে যে প্রতিশ্রুতিগুলি দেওয়ার চেষ্টা করেছেন, বিশ্বাস করবেন না, ঠকবেন, প্রতারিত হবেন, প্রবঞ্চিত হবেন। খাল কেটে কুমির আনবেন না, নিজের পায়ে নিজেরা কুড়ুল মারবেন না। অর্জিত যে অধিকার, এগুলো হরণ করে নিয়ে যাবে। এরা দিবারাত্র পরিশ্রম করছে একচেটিয়া পুঁজি কর্পোরেট, তাদের স্বার্থ রক্ষা করবার জন্য। এরা লুটেরা, এরা গরিবের রক্ত মাংস নিংড়ে নিয়ে পুঁজির পাহাড়কে প্রতিনিয়ত পর্বতে পরিণত করছে। দেশকে ফাঁকি দিয়ে, ট্যাক্স না দিয়ে সেই টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে, বিদেশের ব্যাংকে টাকা জমা রাখছে। তার হিসেব এই সরকার বের করতে পারছে না, জানলেও বলছে না, তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা নিচ্ছে না। এরা এবং সাম্প্রদায়িক যে শক্তি, এরা সম্মিলিতভাবে এই ভারতবর্ষকে নিংড়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের মাথায় বসে আছে বিজেপি সরকার, তার নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। যাই বলুক, এগুলো যদি বিশ্বাস করেন, ঠকবেন। কিন্তু মানুষের একটা অংশকে আমরা বিশ্বাস করাতে পারি। ভোটের ফল প্রকাশ হল, অপ্রত্যাশিতভাবে যেটা দেখা গেল, বামফ্রন্ট পরাজিত হয়েছে, বিজেপি জয়যুক্ত হয়েছে। কত ভোট, সব মানুষকে বিভ্রান্ত করতে কিন্তু সেদিনও পারেননি। সব মিলিয়ে বিজেপির বাক্সে, আইপিএফটির বাক্সে 50 কিছু, 51 না, 51% ভোট পাননি, 50 কিছু ভোট পেয়েছেন। তার অর্থটা কি? অন্তত সেদিনকার পরিস্থিতিতে 49% মানুষকে আমরা যে বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছিলাম, তাদেরকে আমরা বোঝাতে পেরেছিলাম তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়নি। বিজেপির নিজের ভোট কটা ছিল? 5 ভাগের কম,
100টার মধ্যে 5টারও কম ভোট ছিল 13 বিধানসভা নির্বাচন। তাহলে এই ভোট তারা কি করে পেলেন? অবাম ও বিজেপি যে রাজনৈতিক দলগুলো ত্রিপুরায় কোন বামফ্রন্ট সরকারের কর্মসূচির বিরোধিতা না, তার ভুল ত্রুটি নিয়ে কথা বলা না, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে সুশব্দের যে ভাবনা চিন্তা তার অনুসারী হয়ে, এমনকি তাদের মধ্যে যে সুশব্দের দ্বারা গরিব মানুষ শোষিত হন তাদেরও একটা অংশ যুক্ত, তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। তাদের যে শ্রেণী চেতনা, মতাদর্শগত চেতনা, তার মান আমরা উন্নত করতে পারিনি, এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। এই সুযোগ নিয়ে এরা সংঘবদ্ধ হয়ে বামফ্রন্টকে পাল্টা আর কি তারাই যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। কেন্দ্র তাদের সরকার, রাজ্য যদি তাদের সরকার হয়, বামফ্রন্ট সরকার বারবার বলছেন আমরা করতে চাই, কেন্দ্রের সরকার সাহায্য করছে না। তারা বলছে, প্রধানমন্ত্রী এসে বলছে আপনারা আমাদের ভোট দিয়ে এখানে সরকার তৈরি করতে সাহায্য করুন, কেন্দ্র থেকে দুহাত ভরে সাহায্য করব। আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার আছে তাহলে দুই সরকার মিলে আপনাদের অপরিত যে সমস্যাগুলো যেগুলো বামফ্রন্ট সরকার করতে পারে না, পারেনি, যদিও নিজেদের ত্রুটি, দুর্বলতা এবং বিশ্বাসঘাতকতা, রাজ্যের ত্রুটি টিপে বাগবাড়ির চেষ্টা, এটাকে লুকায়িত রেখে এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এতে প্রভাবিত হয়ে অবাক রাজনৈতিক দলগুলো, অবিচিত রাজনৈতিক দলগুলো তারা বিজেপিকে ভোট দিয়েছে, প্রধানিত হয়েছে। কাজে সেদিনে মানুষের বিজেপি সরকার কিরকম হতে পারে আগে তো তার কোনো অভিজ্ঞতা নাই। তারা কংগ্রেস সরকার দেখেছেন 30-31 বছর, তারা সংযুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার দেখেছেন, সিএফডি সিপিআইএম এর সরকার দেখেছেন, জনতা পার্টি এবং সিপিআইএম এর সরকার দেখেছেন, তারা বামফ্রন্ট সরকার দেখেছেন, কিন্তু তারা বিজেপি সরকার দেখেন। এই কারণেই বলছি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা সরকার তৈরি করেছে। এখন তো আপনার অভিজ্ঞতা হয়েছে 58 মাস, আর তো 1.5 মাস বাকি আছে সাংবিধানিক নিয়ম মতো এই সরকারের মেয়াদে। এখন আপনার অভিজ্ঞতা কি? আপনারা আজকে যারা এই সমাবেশে এসেছেন, এর আগে কাজে আসবেন, কাজ করতে হবে না, কিন্তু আগরতলার মিছিলে যেতে হবে, প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, বিজেপি দলের সভা, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ভিডিও পর্যন্ত, মহকুমা শাসক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এমনকি পুলিশ পল্টন, তাদেরকে ব্যবহার করে ভয় দেখিয়ে যদি না যান, কাজ না করলেও আজকে আপনাকে আমরা কিন্তু তালিকাভুক্ত করে পরে টাকা দেওয়ার ব্যবস্থা করব। এরপরে আমাদের সমাবেশে যদি না যান, এরপরে কিন্তু নামও তালিকাভুক্ত করব না। বামফ্রন্ট সরকার আপনাদের ঘর পাওয়ার জন্য 2016 সালের তালিকা চূড়ান্ত করেছে, কেন্দ্র মেনে নিয়েছে, নিতে বাধ্য হয়েছে, কারণ এটা যুক্তিসঙ্গত। দুটো তালিকা বামফ্রন্ট সরকারের সময় ঘর দেয়নি, নগরে আমরা লড়াই করে আদায় করেছিলাম, বাকি সমস্ত তারা বন্ধ করে রেখেছে। এখন তারা এগুলো দিচ্ছে, দিয়ে কি বলছেন, এই যে বিলম্ব 4 কিস্তিতে টাকা পাওয়া যায়, এক কিস্তি দিয়ে দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে টাকা চাইছে, অর্ধেক টাকা দিতে হবে, আর সঙ্গে সঙ্গে বলছে মিছিলে যেতে হবে, সবাই যেতে হবে। ভোটের বাক্স খুললে আপনাদের এলাকায় যদি আমি কম ভোট পাই, তাহলে কিন্তু পরের টাকা পাওয়া যাবে না। এরকম ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে আজকে তো সিআইটিউ টাকার এই সমাবেশে একজন মানুষকে আনা হয়নি। পকেটের টাকা খরচ করে মধ্যরাত্রিতে বাড়ি ছেড়ে এই সভায় আসছেন, প্রকাশ্যে এই কথা না বলে নানা ঘুর পথে নানা প্রতিকূলতা উপেক্ষা করে এসছেন। কেন এসছেন? এই 58 মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে, যা 18 নির্বাচনের সময় ছিল না। আমরা বক্তৃতা করে যা বুঝাতে পারিনি, এখন আপনাকে এই সরকারের জনবিরোধী যে ভূমিকা,
অত্যাচারী যে শাসন, দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস কায়েম করেছে, আপনার ভোটের অধিকার হরণ করেছে। এটা নতুন করে আপনাদের কিন্তু এখন ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই বলেই আপনারা বুঝতে পেরেছেন এই সরকারকে রাখলে পর এই সরকার যদি আবার ফিরে আসতে পারে তো সর্বনাশ হয়ে যাবে। বাঁচতে হবে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, কাজেই তাকে প্রতিহত করতে হবে। জনস্বার্থে লড়াই করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, এই সময়ের মধ্যে বিজেপি দুর্বৃত্তদের হাতে আমাদের পার্টি 24 থেকে 25 জন কমরেড শহীদ হয়েছে, স্বীকারই করছে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জের মতো বলছে ত্রিপুরা শান্তিপূর্ণ, গণতন্ত্র নাকি সুরক্ষিত, অথচ আপনারা ভোট দিতে পারছেন, আপনার ভোট নিয়ে চলে যাচ্ছে। এখন যদি মুখ্যমন্ত্রী উপনির্বাচন হলো, আগরতলার মানুষ ভোট দিতে পেরেছেন, মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারেন এই কথা বলে যারা ভোট দিতে এসছেন তারাও আক্রান্ত হয়েছেন। এই আগরতলায় সাংবাদিক বন্ধুরা এই তথ্যগুলো আধা ঘন্টার মধ্যে সারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছে। এই নির্লজ্জের মতো তারা এগুলো লুকিয়ে রাখবার চেষ্টা করে, কি করে মুখ দেখায়। আপনারা বুঝতে পেরেছেন তাদের কাছ থেকে ন্যায়, নিষ্ঠা, সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা এগুলো আশা করলে ভুল হবে। কাজেই আমাদের ঐক্য শক্তি বাড়াতে হবে। যারা এখনো অসংগঠিত অথবা যারা বুঝতে পারছেন কিন্তু সাহস পাচ্ছেন না, তাদের কাছে যেতে হবে। এই ভাবনা থেকে নিজের যে শক্তিটা তাকে কিন্তু আপনারা সংগত করার চেষ্টা করছেন। কাজে এখন খুব বেশি বক্তৃতা করে আপনাদের কাছে ঘটনাগুলো বিস্তৃত পরিসরে বলে সময় বেশি নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। তাতে আপনারা বরং অনেক ক্ষেত্রে বিরক্তিবোধ করেন, কি দরকার জানি তো, বলুন আমাদের কি করতে হবে সেটা ঠিকঠাক করে বলে দেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা এখানে আপনারা এসছেন, আপনাদের দাবি দেওয়া লড়াই এই ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রতিবাদ ধ্বনির প্রতিধ্বনিত হয়েছে লাল ঝান্ডা করে শ্রমিক শ্রেণীর দিক থেকে। সেই যে মাঠে নেমেছে আজ অব্দি এই লড়াই ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে শ্রমিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। স্বাভাবিক, ঐতিহাসিক দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব। আপনাদের এই সামনের দিনের লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। 5 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগামী 11-12 তারিখ নির্বাচন কমিশনের লোক আসবেন। উত্তর পূর্বাঞ্চলে আরো 2টো রাজ্যের মধ্যে নির্বাচন হবে, তারা ওখানেও যাবেন। হয়তো 14, 15, 16 তারিখের মধ্যে নির্বাচনের নির্খণ্ড ঘোষিত হবে। হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে ভোট হবে। এর পেছনে তো যাওয়ার সুযোগ নেই, সময় চলে এসছে। এই পরিস্থিতিতে আপনাদের কাছে যেটা এই 58 মাসে শুধু শ্রমিক শ্রেণী না, শ্রমজীবী অংশের মানুষ না, কে আক্রান্ত হবে? শ্রমিক শ্রেণী, শ্রমজীবী অংশের মানুষ, যুবশক্তি, ছাত্র সমাজ, শিক্ষক কেরানি কর্মচারী, উপজাতি অংশের মানুষ, তফসিলি অংশের মানুষ, ওবিসি অংশের মানুষ এবং অবশ্যই সংখ্যালঘু অংশের মানুষ মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে তাদেরকে ঘরবন্দি করে রাখবার চেষ্টা করছে। ছোট মাঝারি ব্যবসায়ী লুণ্ঠিত হচ্ছে, সাধারণ ঠিকাদার কাজ করে টাকা পাচ্ছে না, টাকা চাইবার অধিকার নাই, টেন্ডার ফ্লড করতে পারছে না, টেন্ডার ফ্লড করতে দিচ্ছে না। তার মধ্যেও যারা পাচ্ছেন কাজে নামার আগে শাসক দলের দুর্বৃত্তরা গিয়ে
10%, 15%, 20% আগাম টাকা চাইছে। এরা বলছেন আরে কাজই আরম্ভ করলাম না, আপনারা টাকা চাইছেন, থেকে টাকা দেবো বলে ওটা হবে না, আমাদের টাকা দিয়ে কাজে নামতে হবে, না হলে কাজই করতে হবে। এগুলো আমাদের তৈরি করার কথা না, তাদেরই বক্তব্য, তাদেরই বক্তব্য। আমাদের মায়েরা বোনেরা 80 বছর 85 বছর বৃদ্ধা বামফ্রন্ট সরকার যাদেরকে 50 টাকা দিয়ে শুরু করেছিল সামাজিক ভাতা, এখন কুমন নাড়িয়ে বলছেন আমরা 2000 টাকা করেছি। তারা কিন্তু গুমর ফাঁক করছেন 1,32,000 থেকে 35,000, 4,22,000 যাদেরকে বামফ্রন্ট সরকার সামাজিক ভাতা দিয়ে গিয়েছিলেন 2000 দেন, 700 থেকে আরম্ভ করে 1100 টাকা দিয়েছে। তাদের নাম বাতিল করে কেন বাতিল হলো কোনো ব্যাখ্যা নাই। বাকিদের দিচ্ছেন, এবং তারা যারা নাম বাতিল হলো, আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি তারা লাঠি ভরপুর করে এসে উপজাতি অনুপজাতি মা বোনেরা বয়োজ্যেষ্ঠ অভিভাবকরা, বাবু আমাদের কি অপরাধ হলো, কেন আমরা পাচ্ছি না? যাদের নাম আছে তারা এসে বলছেন গত 3 মাস 4 মাস 5 মাস যাবত আমাদের অ্যাকাউন্টে তো টাকাই আসছে না, ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের লোকরা বলছে আমরা কি করব, টাকা আসতে তো আপনাকে দেবো, না আসলে কোথেকে টাকা দেবো, বাহাদুরি করছে। আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, উল্লেখ করলাম এই যে পরিস্থিতি চলছে, এর থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আমি বলবো উপজাতি অংশের মানুষ এই ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর, ভাগ হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আসতে বাধ্য হয়েছিলেন, অন্যতম ছিল ত্রিপুরা। তাতে এই জনসংখ্যার যে চেহারা চরিত্র, ডেমোক্রেসি যেটাকে আমরা বলি, পাল্টে যায়। যারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। তাদের অনেকের ভাবনার মধ্যে আছে নিজ ভূমে পরবাসীর মতো। এরকম একটা জায়গায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বিশেষ করে উপজাতি জনগণের মধ্যে অবিসংবাদী নেতা প্রয়াত কমরেড দশরথ দেব গণমুক্তি পরিষদ তৈরি করে জনশিক্ষা আন্দোলনকে সামনে রেখে উপজাতি অনুপজাতি অংশের মানুষকে সংঘবদ্ধ করে সেই সামন্ত শোষণের অবসান, আসলো কংগ্রেস, পূর্ণ রাজ্যের দাবির আন্দোলন, সেই দাবি আদায়, কংগ্রেসের দুঃশাসন, তাদেরকে পরাস্ত করে বামফ্রন্ট তৈরি করার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি করেছে। বামফ্রন্ট সরকার যদি তৈরি না হয়, উপজাতি অনুপজাতির ঐক্য যদি না হয়, বামফ্রন্ট সরকার তৈরি হয় না। বামফ্রন্ট সরকার যদি তৈরি না হয়, ত্রিপুরা রাজ্য স্বশাসিত জেলা পরিষদ উপজাতি এলাকায় তৈরি হয় না। সেই জেলা পরিষদ আজকে বিজেপি শাসনে তার অবস্থাটা কি? জেলা পরিষদ এলাকার মানুষ ত্রিপুরার 60% এলাকা নিয়ে, মানুষদের মধ্যে 75-78% উপজাতি অংশের মানুষ। কাজ নাই, খাবার নাই, রোজগার নাই, স্কুলে মাস্টার নাই, সারা ত্রিপুরায়। আমি উপজাতি এলাকা বলে বিশেষ করে উল্লেখ করবার চেষ্টা করছি। আপনারা যে বিজেপি সরকার আসলেন, আইপিএফকে আলাদা রাজ্য তৈরি করে স্লোগান দিয়ে একটা অংশ, বিশেষ করে উপজাতি অংশের ছাত্র যুব যারা এবং মধ্যবিত্ত অংশ, এমনকি এদের মধ্যে শিক্ষক কেরানি কর্মচারী উপজাতি অংশে, যাদের এই চাকরি পাওয়ার পেছনেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট সরকারের কৃতিত্ব সর্বাধিক। তারা না আসতে পারে তারা এই কাজও পেতেন না। এরাই মিলে বামফ্রন্ট সরকারকে উৎখাত করবার জন্য, বিজেপিকে সরকার আনবার জন্য আইপিএফের পেছনে সমবেত হয়ে আলাদা উপজাতি রাজ্য তৈরি স্লোগান দিয়ে তারা এই সরকার প্রতিষ্ঠিত করেছে। এই সরকার এডিসি নির্বাচন পরাস্ত হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। ঠিক আছে, একটা নতুন দল তৈরি হচ্ছে নতুন একটা স্লোগান নিয়ে, তাদেরকে সাহায্য করবেন না কেন? আমাদের সময় সন্ত্রাসবাদীরা, আসাম রাইফেলের মিস্টার পানোয়ার, তিনি ব্রিগেডিয়ার ছিলেন, তাদের সাথে গোপন ষড়যন্ত্র করে বন্দুকের নলের মুখে উপজাতি এলাকার মানুষের ভোটের অধিকার হরণ করে এডিসি দখল করেছিল। এরকম পরিস্থিতিতে
বামফ্রন্ট সরকারের তরফ থেকে আমরা বলেছি যা হবার হয়েছে, লড়াই চলবে, নীতির লড়াই, মতাদর্শের লড়াই, কর্মসূচির লড়াই। এডিসি যেন অসুবিধা না পড়ে। সেদিন তার যে চিফ এক্সিকিউটিভ মেম্বার, তিনি আজকে প্রয়াত, তিনি এসেছিলেন, যা হয়েছে হয়েছে, ক্ষমা গণ্য করে মাফ করে দিন, অতি ঘাটাঘাটি করে লাভ নেই, আপনাদের সাহায্য ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। আমরাও বলেছি কাজ করুন, সব দিক থেকে আমরা সহযোগিতা করব। কোনো অভিযোগ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বন্দুকের নলের মুখে ডিসি দখল করেও সেদিন কিন্তু বলতে পারেনি এই সরকার আমাদের সাহায্য করছে না। এরা লুটপাট করতে গিয়ে নিজেরা ভেঙে যায়, তিনবার নতুন করে কমিটি তৈরি করেছে। বামফ্রন্ট সরকারের কাছে এসে একটা অংশ বলছে আমরা মিলে একটা নতুন করে ডিসি তৈরি করি, আমাদের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এর মধ্যে আমরা নাই, আপনারা চালান, আমরা দেখব ঠিকভাবে যদি কাজ করেন সহযোগিতা করব, না হলে লড়াই চলবে। শেষ পর্যন্ত এটাও তারা পারল না। রাজ্যপাল বিশেষ কমিশন বসিয়ে এই দুর্নীতির হাত থেকে, লুটের হাত থেকে, এদের হাত থেকে এডিসিকে বাঁচাবার জন্য ভেঙে দিয়ে নূতন নির্বাচনের ঘোষণা দিয়েছে। কিন্তু অভিযুক্ত কেউ করতে পারেনি। বামফ্রন্ট সরকার সাহায্য করছে না বলে আমাদেরকে সরকার থেকে এডিসি পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আজকে কি হচ্ছে? বেতন দিতে পারছে না। কি ব্যাপার এটা? কে বলছে? এডিসি এখন চলছেন, তারাই বলছেন। তারা যে খুব কেসে কথা বলছেন, গলা ঝাঁকিয়ে বলছেন ঘটনা তা না, এটা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তারা কি বলবেন না বলবেন তাদের ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু অসুবিধাই খারাপ হচ্ছে যদিংশের মানুষ। কি হচ্ছে? বিদ্যুৎ নাই, পানীয় জলের কল চলে না, সেচের জলের মেশিন চলে না, বাচ্চারা পড়তে পারে না, কেরোসিন 115 টাকা, গেলে পরও রেশনের দোকানে পাওয়া যায় না, বাজারে গেলে পর 2 টাকা 2.5 টাকা 4 টাকা দামে কিনতে হয়। কজনের পয়সা আছে? শুকিয়ে মারবার চেষ্টা করছে উপজাতি দল। এডিসি তাকে ধ্বংস করে দেয়। প্রধানমন্ত্রী আপনার রাজ্য গুজরাট, কয়েক কোটি মানুষ আছেন উপজাতি, ওখানে তো এডিসি করেননি, ভাষার দাবি তো দেননি, অর্থনৈতিক উন্নয়নের কোনো পদক্ষেপ তো সেখানে নেননি। এখানে এসে উপজাতি দরাদে আপনি উঠলে উঠছেন, অথচ আপনার সরকার আপনার নেতৃত্বে চলে, আপনার অমূল্যায়নে চলে এই এডিসিকে ধ্বংস করবার চেষ্টা করছে। সবচেয়ে বিপন্ন কারা? এই উপজাতি অংশের মানুষ, সেই এলাকার মধ্যে যারা আছেন তফসিলি অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, ওবিসি অংশের মানুষ। এদের কি চলছে? এই যে পরিস্থিতি চলছে, এর থেকে তো বেরোতে হবে। শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, যুবক, এদের কথা আলোচনা হয়েছে, আমি বিস্তৃত বলছি না। শিক্ষক ক্রেডিট কর্মচারী গত 1 তারিখ আগরতলা শহরে সারা ত্রিপুরা থেকে জড়ো হয়, সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে হাজার হাজার শিক্ষক ক্রেডিট কর্মচারী রাস্তায় নেমেছে। প্রতিশ্রুতির খেলাপ করছেন, প্রতারণা করছেন, আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। দিতে হবে, না হলে জবাব দেব, জবাব গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। কর্মচারীরা, শিক্ষকরা বলেছে ঝান্ডা কাঁদে উঠছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তফসিলি বলুন, ওবিসি বলুন, সংখ্যালঘু বলুন, কেউ ভালো নাই। ওবিসি এই মন্ত্রিসভার সদস্য, তিনি বিরোধী দলে ছিলেন, বিধানসভায় প্রত্যেকবার ভোটের আগে ছুতানাটা করে আনতেন ওবিসির রিজার্ভেশনের প্রশ্নটার সামনে। বিশেষ করে ওবিসি অংশের মধ্যে দেবনাথ অংশের মানুষ যারা, তারা সংখ্যা একটু বেশি, তাদেরকে বিভ্রান্ত করার জন্য ভাবটা যেন এরকম বামফ্রন্ট সরকার চাইলেই এই সংরক্ষণ করা যায়। অথচ সংবিধানের কথা, সুপ্রিম কোর্টের নির্দেশ 50 ভাগের বেশি সংরক্ষণ করা যায় না। সর্বদলীয় প্রতিনিধি পাঠিয়েছিলাম আমরা দিল্লিতে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সবাই বলছেন 50 ভাগের বেশি তো রিজার্ভেশন করা যাবে। আমাদের দাবি ছিল সংবিধান সংশোধন করুন, তাহলে আমাদের রাজ্যে ওবিসি অংশের মানুষ যারা 24-25 ভাগ, তারও বেশি হতে পারেন, তারা তো এই সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কেন তারা বঞ্চিত হবেন? তারা তো ভারতবর্ষের নাগরিক। ওবিসি অংশের মানুষ ভারতবর্ষের অন্য রাজ্যে সংরক্ষণের সুযোগ পাচ্ছে, আমাদের ত্রিপুরা কেন পাবে না? আমাদের মতো এরকম যে রাজ্যগুলো আছে একেবারে রিজার্ভেশনের কাছাকাছি, তাদের জন্য সংবিধান সংশোধন করুন। আমাদের রাজ্যে উপজাতি তফসিলি মিলিয়ে এমনি তো 48 ভাগ, আর আছে 2 ভাগ।
আমাদেরকে পরামর্শ দিচ্ছে দিল্লি সরকার, এসসি থেকে একটু কেটে নিন আর উপজাতি থেকে কেটে নিয়ে যে বিভাগ আছে ওটা যোগ করে ওবিসিকে দিন, অর্থাৎ আগুন লাগিয়ে দেওয়ার এই হচ্ছে পরামর্শ। আমরা তো এই পরামর্শ গ্রহণ করে সুপ্রিম কোর্টের একজন প্রথিত সত্তা আপনার আইনজ্ঞ, একসময় ভারতবর্ষের লোকসভার স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি, তাকে আমরা অনুরোধ করে আনলাম। তিনি সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন 50 ভাগের বেশি করার সুযোগ নাই, যদি না সংবিধান সংশোধন হয়। সংবিধান সংশোধন করার দায়িত্ব কেন্দ্রের সরকার, শাসক দল যদি না করে কে করবে? কি ব্যাপার, 58 মাস হলো, সেই নেতার নাম আমি নাইবা বললাম, সবাই চিনেন জানেন তাকে। কোথায় মন্ত্রিসভায় আলোচনা করেছেন? বিধানসভায় কোনো প্রস্তাব এনেছেন? আপনারা পদক্ষেপ নিচ্ছেন এই সংবিধান সংশোধন করে অভিশংসের মানুষ যাতে সংরক্ষণ পেতে পারে? কিচ্ছু কথা বলতেন না। ভোটে তো চলে আসলো, এখনো তো বলতে সাহস পাচ্ছেন না। কি বলবেন? বলবেনটা কি? এই প্রতারকের বলবার তো কিছু নেই। কাজে এরকম একটা জায়গা ত্রিপুরা এসে আজকে দাঁড়িয়েছে। তাই আপনাদের কাছে যেটা আবেদন করবো, এ শুধু আপনারা আজকে যারা এই সমাবেশে এসছেন তাদের উদ্দেশ্যে বলছি না, সারা ত্রিপুরার মানুষের এই সরকার থাকবে, আপনার সমস্যার সমাধান হবে, অধিকার যেগুলো হরণ করেছে এগুলো ফিরে পাবেন। যদি মনে করেন ভুল করবেন, বেকারদের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সুযোগ সৃষ্টি করার জন্য, যারা চাকরি থেকে ছাঁটাই হচ্ছে তারা চাকরি ফিরে পাওয়ার জন্য এই যে 10,323 যাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন, 148 জন শিক্ষক জীবন দিয়েছেন, কেউ খবর নেয় না এই সরকারের। তাদের পরিবারগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য বামফ্রন্ট ছাড়া আর কেউ নজর দেবে মনে করেন? বিশ্বাস করার কোন সুযোগ নেই। স্কুলে মাস্টার নাই, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ পাওয়া যায় না। এর থেকে নিস্তার পেতে গেলে পর বামফ্রন্ট ছাড়া বিকল্প কিছু আছে? বিকল্প নাই তো। শিক্ষক কেরানি কর্মচারী শুধু মাগ্গি ভাতা না, তার যে গণতান্ত্রিক অধিকার বলছেন আমার আগের বক্তাদের মধ্যে কেউ কোথায় বদলি এখন এই বিজেপি সরকারের ব্যবসা, বিশেষ করে শিক্ষা, বিদ্যুৎ, গ্রামোন্নয়ন এই দপ্তরগুলোতে যা অভিযোগ বদলি করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এটা স্থগিত করে, অথবা যাকে বদলি করা হলো তার সুবিধা মতো জায়গায় তাকে সেখানে যাবার ব্যবস্থা করে এই কাণ্ডটা করা হচ্ছে। চাকরি আছে 6 মাস 7 মাস, ঘরে মা ক্যান্সার রোগে আক্রান্ত শয্যাশায়ী দেখবার লোক নাই, এরকম লোকের পর্যন্ত বদলি করে দিচ্ছে। কি চলছে? তাহলে এই সমস্ত দিক থেকে যদি আপনি ন্যায্য অধিকার ফিরে পেতে চান, অনাদায়ী দাবিগুলো আদায় করতে চান, বামফ্রন্ট সরকার ছাড়া, বামফ্রন্ট ছাড়া আপনার পাশে কে দাঁড়াবে? এ তো বুঝতে হবে। তফসিলি অংশের মানুষ, উপজাতিদের কথা তো বললাম, তাদের স্বার্থগুলো সুরক্ষিত করবার জন্য কে দাঁড়াবে? এই যে 3টা আমরা বিশেষ সংস্থা তৈরি করেছিলাম ওবিসির জন্য, মুসলিমদের জন্য, তফসিলিদের জন্য, কোথায় টাকা লুট হচ্ছে, দুর্নীতির সাগরে ভাসছে এই সমস্ত জায়গায়। তো এগুলোকে আগের জায়গায় ফিরিয়ে এনে আরো টাকা দিয়ে এখান থেকে যারা আর্থিক সাহায্য নিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছেন, কে করবে এগুলো? বামপন্থীরা ছাড়া এগুলো ভাবে কে? বামপন্থীরা ছাড়া এগুলো করবার দায়িত্ব কে নেবে? এটা তো বুঝতে হবে আপনাকে। তাই যদি হয়, ব্যবসায়ী বন্ধুরা, ছোট মাঝারি ব্যবসায়ী, মানুষের হাতে পয়সা নেই, পয়সা যদি না থাকে বাজারে কি করে যাবেন? কেনা বেচা যদি না হয় ব্যবসা বন্ধ হবে, বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে যদি আগের জায়গায় ফিরিয়ে আনতে হয় তাহলে এলাকার কাজ বাড়াতে হবে, টুয়েবের কাজ বাড়াতে হবে,
সময় মতো মজুরি দিতে হবে, সঙ্গে উন্নয়ন দপ্তরের কাজ করতে হবে। বামফ্রন্ট সরকারের সময় কাজের কোনো অভাব ছিল না, অর্থনীতির মধ্যে একটা মৌলিক পরিবর্তন এসেছিল গ্রাম শহরে, সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। এটার পরিবর্তন আনতে গেলে পর বামপন্থী ফ্রন্ট ছাড়া কে পরিবর্তন আনবে? এই উপলব্ধি নিয়ে শুধু নিকম্মা সরকার, জনবিরোধী সরকার, মানুষের মধ্যে ক্ষোভ আছে, এটার উপর ভিত্তি করে যদি আমরা বসে থাকি তাহলে চলবে না। তাকে সংহত করতে হবে, তাকে সম্মিলিত করতে হবে। এখন যারা ঘর থেকে বেরোচ্ছেন না তাদেরকে রাস্তায় আনতে হবে। এখন প্রশ্ন কে ভোট দিতে পারবো কি? কেন আপনি ভোট দিতে পারবেন? পঞ্চায়েতের ভোট, নগরের ভোট, এমনকি লোকসভার ভোট, এবং তারপরে 4টা বিধানসভার উপনির্বাচনের ভোট। একটা অংশ সাহস করে ভোট দেওয়ার চেষ্টা করেছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন। একটা অংশ মনে করেছে এগুলোতে গিয়ে কেন ঝুঁকি নেব, এই ভোটেতে এই সরকারটা পাল্টাবে না, একটু অপেক্ষা করো। সেই অপেক্ষা করার সময় তো শেষ, 23-এ তো নির্বাচন। এই নির্বাচন মানে কি? এই নিকম্মা সরকার, জনবিরোধী সরকার, দুশ্মন সরকার, ফ্যাসিস্ট লোক ভাবনা নিয়ে চলছে যে আপনার ভোটের অধিকার যারা লুণ্ঠন করছে, দুর্নীতিতে তারা হাবুডুবু খাচ্ছে, এদেরকে উচ্ছেদ করার সুযোগ। এবং আপনার সাথে যারা লড়াই করছেন ঝান্ডা নিয়ে, আপনার কথা বলতে গিয়ে যারা আক্রান্ত হচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন কিন্তু ঝান্ডা ছাড়ছে না, আপনার সাথে স্লোগান, আপনার সাথে আন্দোলন স্থগিত করছে না, এরকম যারা আপনার বন্ধু, তাদের হাতে যদি নূতন সরকার পরিচালনার তুলে দিতে না পারেন তাহলে তো হবে না। এই শপথ নেওয়ার জন্যই তো আপনারা এখানে এসছেন, এবং এই শপথে উদ্দীপ্ত হয়ে অন্যান্য অংশের মানুষের মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে, আপনাকে যেতে হবে। নিজের ঘরের ছেলে মেয়ে বউ বাচ্চা তাদেরকে সচেতন করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা, তাদের মধ্যেও কিন্তু আপনাদের পৌঁছতে হবে। সব জায়গায় বামফ্রন্ট, মার্ক্সবাদী, কমিউনিস্ট পার্টি, সিআইটিউ নেতা তাদেরই যেতে, তারা যেতে পারবেন, যাওয়া সম্ভব, এটা নাও হতে পারে, কিন্তু আপনি যেন বসে না থাকেন, এটাই আপনাদের কাছে আমরা লক্ষ্য করছি। নির্বাচন কমিশন মনে হচ্ছে যেন একটু নড়ে চড়ে বসবার চেষ্টা করছে। এই যে 4টা বিধানসভার উপনির্বাচন হলো, আগরতলা এই কাণ্ড হলো, কমলপুরে এই কাণ্ড হলো, ধর্মনগরে এই কাণ্ড হলো, যখন তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো তারা কি বলছেন? আমরা তো বুথের মধ্যে যেখানে ভোট দেয় মানুষ, এই জায়গায় বিষয়টা দেখতে পারি, বাইরেরটা তো আমাদের কিছু না, এটা পুলিশ দেখবে। অদ্ভুত কথাবার্তা, এটা তো অদ্ভুত কথাবার্তা। আমরা এটা মানবো কেন? আপনার দায়িত্ব, সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে, অধিকার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, নিভৃতে নিষ্কণ্টকভাবে নির্ভয়ে প্রত্যেকটা নাগরিক যাতে ভোট দিতে পারেন তার দায়িত্ব আপনাদের। আমরা দেখছি ইদানিং আমাদের ত্রিপুরার নির্বাচন দপ্তরের তরফ থেকে বারবার বিবৃতি দিয়ে বলা হচ্ছে, গতকালকেও মিটিং হলো, কি বলছেন? জিরো টলারেন্স। এই সমস্ত বাহারি কথাবার্তায় তো আমরা বিভ্রান্ত হব না। 92 ভোট, এটাকেও যাতে আমরা ছাড়িয়ে যেতে পারি তার ব্যবস্থা করছি। এই সমস্ত কথা আমরা ভুলবো কেন? আপনারাই তো ব্যর্থতার নিদর্শন স্থাপন করে গেছেন, বিশেষ করে লোকসভা এবং বিধানসভার উপর নির্বাচনে। কাজে কথায় কিন্তু চিড়ে মিশবে না। আপনাদের কাছে যেটা বলবো, নজর রাখুন, পুলিশ তাদেরকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা লক্ষ্য করলাম, আমরা যখন সরকারে ছিলাম, আমাদের পুলিশ কেন্দ্রের কাছে যখন আধা সামরিক বাহিনী চাইতো, ভোটের আগ দিনেও চাহিদা মতো তার অর্ধেকও আসতো না। এখন দেখা যাচ্ছে কেন্দ্রের সরকার, রাজ্য তাদের সরকার, এই সময়ের মধ্যে নাকি 100 কোম্পানি চলে এসছে, আরও 300 কোম্পানি নাকি আসবে, চাইলে পরে তারা 1000 কোম্পানি আনতে পারবে। কারণটা কি? এটা তো মনে হচ্ছে অন্য ষড়যন্ত্র কাজ করছে। তারা বুঝতে পারছেন মানুষের যে মনোভঙ্গি, তাদের যে দেহের হাবভাব, তাদের যে চোখ চাউনি, কথাবার্তা এতদিন সহ্য করেছেন, কিন্তু এখন সভা সমাবেশ মিছিল, ঘরে ঘরে যাওয়া, এগুলো বাধা দেওয়ার চেষ্টা করলে পর রুখে দাঁড়াচ্ছেন এবং পাল্টা মোকাবেলা করে নিজেদের কর্মসূচি প্রতিপালন করার চেষ্টা করছেন। আর তাদের ডাকে নানা ধরনের অনুষ্ঠানে মানুষ কিন্তু সেভাবে সাড়া দিচ্ছে না। তারা ষড়যন্ত্র কি করছেন? একদিকে
আবার মিথ্যা প্রতিশ্রুতির ডালি, আর অন্যদিকে টাকা, তারপর হচ্ছে সন্ত্রাস। কাজেই এই জায়গায় মানুষ এই সন্ত্রাস মোকাবেলা করার জন্য, প্রতিহত করবার জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছেন। এটাও যাতে মানুষ করতে না পারে তার জন্য এই যে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি তারা জড় করছেন, তাদেরকে কি তারা তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার দুর্বুদ্ধি নিয়ে এটা করছেন? যদি করার চেষ্টা করেন তাহলে কিন্তু সতর্ক করে দিচ্ছি আমরা, এটা করে পার পাবেন না। ত্রিপুরার মানুষ কিন্তু ছেড়ে দেবে না, পরিষ্কারভাবে বলছি। নির্বাচন কমিশনকে বলবো, পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কিনা দেখার দায়িত্ব আপনাদের। পুলিশ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর রাজ্য সরকারের হাতে থাকে না, এটা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। কেন্দ্রীয় সরকার একজন উচ্চ পদাধিকারী পুলিশের কর্মীকে পাঠাবেন, নির্বাচন কমিশনের সাথে কথা বলে এই ত্রিপুরা পুলিশ নিরাপত্তা বাহিনীকে তারা কিন্তু পরিচালনা করবে। দেখভাল কে করবে? নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন কমিশন, যারা সর্বভারতীয় কমিশনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। খালি মিটিং করলাম, একটার পর একটা বিবৃতি ছাপলাম, ভালো ভালো কথা বললাম, পত্রিকার লোকরা জিজ্ঞেস করলে পরে গুছিয়ে গাছিয়ে বললাম, পারবেন আপনারা আইএস অফিসার, না পারার তো কোনো কথা নেই, এতে কিন্তু চলবে না। কাজেই এই 58 মাসের যে তিক্ত অভিজ্ঞতা, তার ভিত্তিতে দাঁড়িয়ে বলছি, আপনাদের ভূমিকা আপনাদের পালন করতে হবে। আপনাদের কাছে আবেদন করব, তাদেরকে তাদের ভূমিকা পালন করতে বাধ্য করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আপনার প্রচার আন্দোলন যেমন চলবে, মানুষের ঘরে ঘরে যেমন যাবেন, এরা যাতে উল্টোপাল্টা কাজ করতে না পারে, আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার যারা চক্রান্ত করছে তারা যাতে তাতে সফল হতে না পারে, এরা যাতে ঠিকভাবে কাজ করে, তাদের উপর কিন্তু চাপ রাখতে হবে, নজরদারি রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাদেরকে হুঁশিয়ার করে বলতে হবে, দায়িত্ব পালন করুন, না হলে আপনাদের ছাড়া হবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের ফিরে যেতে হবে। পরিস্থিতি যা, এই সরকারের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কেন বলছি? এই যে 50% ভোট পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল উপজাতি ভোট। আইপিএফের দলতে, আইপিএফতে এখন শূন্যের কোঠায় চলে এসছে, তাদের বাক্স খালি করে দিয়ে চলে গেছে অন্য দলে। অনুপজাতিদের মধ্যে যারা বড় অংশের ভোট পেতে সাহায্য করেছেন, কংগ্রেস তৃণমূল থেকে দল ছাড়ি দিয়ে গিয়ে বিজেপিতে জড়ো হয়ে জিততে সাহায্য করেছেন, তাদের যে নেতৃত্ব, তারাও তো বিজেপি ছেড়ে দিয়ে তাদের পুরনো দলে ফিরে আসছেন। তাদের কথায় সেদিন বামফ্রন্টকে হটাবার জন্য বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন না বুঝে, গভীরে না গিয়ে, তাদের একটা বড় অংশ ফিরে আসতে শুরু করেছেন। তাহলে কোন শক্তির জুড়ে আপনি জিতবেন? কোথায় আপনার ভোট? ভোট নাই তো। এরকম জায়গায় এরা ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত। ভয় ত্রিপুরার সাধারণ মানুষের পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমি আগেই বলেছি, 40-45 ভাগ মানুষকে তারা বিভ্রান্ত করতে পারেননি। ভোটের পর এবং সরকার আসার পর নানা প্রলোভন দেখে তারা একটা ছোট্ট অংশকে হয়তো সাময়িকের জন্য বিভ্রান্ত করেছিলেন, তারাও বুঝতে পারছে। আর যারা ভোট দিয়েছিলেন তাদের উল্লেখযোগ্য অংশ উপজাতি, অনুপজাতি, তারা তো বুঝতে পেরে তাদের ছেড়ে দিয়ে চলে আসতে শুরু করেছেন। কাজে এরকম যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিকে সংহত করবার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। বিশেষ করে আজকে এই সমাবেশের যারা আয়োজন করলেন, শ্রমিক শ্রেণীর শ্রমজীবী অংশের মানুষ, আপনাদের এখানে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। সামনের সারিতে থাকবে। আপনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কিনা, বড় পদে চাকরি করেন কিনা, এটা ব্যাপার না। আপনার জীবনের অভিজ্ঞতায় অনেকের চাইতে আপনাকে সুশিক্ষিত হতে সাহায্য করেছে। কাজে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ভোটের অধিকার, আমার ভোট আমি দেবো, কাকে দেবো না আমি ঠিক করবো, এই অধিকার আর হরণ করতে দেব না। রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করে এই বার্তা নিয়ে কিন্তু আপনাদের ছুটতে হবে সারা ত্রিপুরা। তাহলে এই দুশ্মন, জনবিরোধী, ফ্যাসিস্ট ভাবনা নিয়ে যে সরকারটা চলছে, একে হটিয়ে আপনাদের সাথে যারা লড়াই করে, এরকম শক্তিকে জয়যুক্ত করে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে রাজ্যে জনদরদি
বিকল্প দৃষ্টিভঙ্গি, বিকল্প কর্মসূচি হাতে নিয়ে কাজ করতে পারার মতো একটা সরকার আনাকে সুনিশ্চিত করবার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রেখে অন্যরা কথা বলেছেন, আমার কথাও আমি আপনাদের সামনে রাখলাম, আমাকে বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। এখন সভা সমাবেশ মিছিল ঘরে ঘরে যাওয়া এগুলো বাধা দেওয়ার চেষ্টা করলে পর এবং বাধা মোকাবেলা করে ভালো করার চেষ্টা করছে, আর তাদের ডাকে নানা ধরনের অনুষ্ঠানে মানুষ কিন্তু সেভাবে সাড়া দিচ্ছে না। তারা ষড়যন্ত্র কি করছেন? মানবিক দৃষ্টি চলে একজন আইন নিয়েছিলাম কোনো আশ্রমী প্রকাশ্যে এই কথা বলছি, ওনার কাছে যখন আমরা গেলাম সমস্ত ভুলে বললাম, সেনাবাহিনীর প্রতিবাদ করেছি, বিক্ষোভ সংগঠিত করেছি, যিনি সারাই বলেন আপনারা কারণ তো বলুন, উনি সবকিছু শুনে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আহ্বান করেছি, যেটা হলো গিয়ে আপনারা জানেন রাজ্যে একটা অরাজকতা চলছে, শ্রমজীবীরা বিভিন্ন দিক থেকে আক্রান্ত এবং এই সময়ের মধ্যে তাদের কেড়ে নেওয়া হয়েছে। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর অনেক শ্রমিকদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। আমি অন্য প্রসঙ্গে গিয়ে শুধু শ্রমজীবীদের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের অন্যতম কর্মসংস্থানের ক্ষেত্র পরিবহন ক্ষেত্র, যেখানে অটো, ই রিক্সা ইত্যাদি চলে, রিক্সা সহ গোটা রাজ্যে 3 লক্ষাধিক শ্রমজীবী এটার সঙ্গে যুক্ত। আমাদের কাছে যা হিসাব, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, মানুষের আয় উৎপাদন কমেছে, যাত্রী সংখ্যা কমেছে এবং তার সঙ্গে মানুষের ব্যবহারযোগ্য আর্থিক রোজগার না থাকে সেইভাবে পণ্য যেভাবে আগে আসতো সেটা আসছে না। আর ফলশ্রুতি হিসাবে বাড়ির মালিকরা 30% গাড়ি এখন ঘরে বসিয়ে দিয়েছেন। আয় নেই, উপার্জন নেই, রোজগার নেই, তারা বলছেন যে আমরা এই গাড়ি আর চালাবো না, এটা পোষায় না, যাদের দাম দিয়ে নাকি তাদের পোষায় না। এটা ভালো অংশের শ্রমজীবী যারা পরিবহন ক্ষেত্রে কর্মরত তারা ছাঁটাই হয়েছেন, নতুন কর্মসংস্থানের সুযোগ হয়নি। দ্বিতীয় যেটা দিক, বাগিচা শ্রমিক, চা বাগানে বামফ্রন্ট সরকার তাদের মজুরি বৃদ্ধি করেছিল, সেটা 2010 সালের 1 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিলেন। মালিকরা এটাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েছিলেন,
উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে তারা হেরেছেন। কাজে এরপর তো কোনো বাধা থাকার কথা না। এই আইনটা যেটা কার্যকরী করার জন্য সরকার, বামফ্রন্ট সরকার চালু করে গেছেন, ঢালাও হারে ভাষণ চলছে, মন্ত্রীদের বক্তৃতা করছেন, চা শ্রমিকদের নাকি 176 টাকা মজুরি যেটা বামফ্রন্ট সরকারের সময় হয়েছে সেটা নাকি কার্যকরী হয়ে গেছে। ডাহা মিথ্যা কথা। 2-4টা বাগান বাদ দিয়ে অধিকাংশ বাগানে সরকারের যে নোটিফিকেশন এটাকে বিদ্যানুষ্ঠ দেখাচ্ছেন। কোন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে একটা দৃষ্টান্ত দেখাতে পারবে? একটা দৃষ্টান্ত নেই। চা বাগানগুলোতে উৎপাদন কমে গেছে, চা বাগানের জায়গা জবরদখল হচ্ছে, এমনকি মন্ত্রী পর্যন্ত চা বাগানের জায়গা দখল করছেন এবং সেখানে চা বাগান হাতছাড়া হয়ে যাচ্ছে। সমবায় সমিতিগুলো চা বাগান করে দিয়েছিল বামফ্রন্ট সরকার, সেই চা বাগানগুলো পর্যন্ত জবরদখল করেছেন অন্যরা এবং সমবায় সমিতিগুলোকে লুটপাটের আখ্যায় পরিণত করেছেন। বাগান শ্রমিকরা সেই সমবায় সমিতিগুলো চালাতেন। এদের জন্য বলেছেন সবাইকে ঘর দিয়ে দেন। কতজনকে ঘর দিয়েছেন? ভাষণবাজি হচ্ছে, সংখ্যাটা প্রকাশ করুন। আমাদের কাছে খবর 2-4টা ঘর দিয়েছেন, বাকিটা ঘর পায়নি। বক্তৃতা করে বলছেন 2 ঘন্টা করে দাঁড়িয়ে তাদের বাসস্থানে জায়গা দেবে। যেই বাগানের ভিতর যেই জায়গাটা তারা সেই জায়গাটা কে দেবে? কার জন্য রাখবেন? কাকে দেবেন? 2 ঘন্টা জায়গা একটা হয়, তাদের 2-1টা গরু পালে বা অন্যান্য যে সমস্ত তাদের মুরগি টুরগি ইত্যাদি বা একটু বাচ্চাদের উঠাবে প্রশ্ন আছে, হয় না গ্রামাঞ্চলে, কিন্তু এর নামে 2 ঘন্টা জায়গার নাম নামে বক্তৃতাবাজি হয়েছে। এই জায়গা তারা পাইনি। রাবার রাজ্যের অর্থনীতি বিকাশের অন্যতম ক্ষেত্র। এই রাবারের মধ্যে পরোক্ষ প্রত্যক্ষভাবে লক্ষ শ্রমিক হবে। এদের অবস্থাটা কি? রাবারের দাম পড়ে গেছে, কেন্দ্রীয় সরকারের নীতির জন্য বিদেশি রাবার বাজার ছেয়ে গেছে। আর আমাদের দেশের যারা রাবার চাষী তারাও বিপন্ন, এবং টেপিং এর কাজে যারা যুক্ত শ্রমজীবীরা তাদের ভালো অংশে এখন মজুরি পায় না, মজুরি দিতে পারছেন না। কোনো কোনো জায়গায় উৎপাদন বন্ধ করে দিয়েছেন এবং রাবার বাগানের অবস্থা, বাগিচা শিল্প নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে দূরের কথা, যারা কাজ করতে তারা কাজ হারিয়েছেন। এরকম একটা ক্ষেত্র রাজ্যের আর্থিক বিকাশের ক্ষেত্রে। আমরা যদি লক্ষ্য করি আরেকটা ক্ষেত্র, নির্মাণ শ্রমিক বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন ডিপার্টমেন্ট নানা ধরনের পরিকাঠামো তৈরি করতেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল, মানুষের ইমারতগুলি গড়ে উঠত। এই ইমারতগুলো তৈরি করার ক্ষেত্রে শ্রমজীবীদের কাজ তারা পেতেন। এমন সময় হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় কাজে মানুষ খুঁজত। আর এখন কাজটা করার জন্য বাজারে আসছেন, কাজ নেই, খালি ব্যাগ দিয়ে বাড়িতে ফিরে যায়, অভুক্ত অবস্থায় থাকতে হয়। আগরতলা শহরে যদি আমরা দেখি আনাচে কানাচে সকালবেলা এসে বসে, কাজ নেই। গ্রামাঞ্চলে একই চিত্র, কাজ নেই, সপ্তাহে 2 দিন কাজ পায় না। পরিবার কি করে? রেগার একই অবস্থা, টুয়েবের একই অবস্থা, এগুলো আলোচনা করবেন, আমি বিশদ যাচ্ছি না। আরেকটা হলো যদি আমরা লক্ষ্য করি কনস্ট্রাকশন ওয়ার্কারের মধ্যে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ডুবালি, রং মিস্ত্রি, রড মিস্ত্রি, এমনকি ইটভাটাগুলো, রাতের কিছু ইটভাটা বন্ধ হয়ে গেছে, ইট বিক্রি নেই, বিক্রি হচ্ছে না, বন্ধ করে দিয়েছেন। এখানে যারা কাজ করতেন তারা আজকে কর্মহীন হয়ে গেছে। সংখ্যাটাও গোটা রাজ্যে 1 লক্ষর উপর। এই যে অংশ তারা কাজে খেয়ে বেঁচে থাকতেন, তাদের অবস্থা তো বিপন্ন, কাজ নেই তাদের। এবং এটা বলতে রাজ্যে নাকি সার্বিক বিকাশ হয়ে গেছে, সবটা বিকাশ। এ তো সবটা বিকাশ না, এটা সর্বনাশ হয়ে গেছে। এবং গরিব অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ তাদের সর্বনাশটা করে দিয়েছেন। এই কারণে আমরা এই সমাবেশন আহ্বান করেছি। অপরদিকে অঙ্গনারী ওয়ার্কার ছাঁটাই করেছেন। 56টা মামলা আমরা হাইকোর্টে গিয়েছি, উচ্চ আদালতে। প্রতিটা মামলায় সরকারকে নির্দেশ দিয়েছেন তাদেরকে পুনর্বহাল করো। তাদের অপরাধ তারা সিআইডিও করেন, এই কারণে এই অপরাধে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এই পরিস্থিতি চলছে এবং সেখানে 40,000-এর মতো মিড ডে মিল ওয়ার্কার সব কাজ করেন। নামটা ওয়াস্তে কয়েকটা টাকা বাড়িয়েছেন, এটা কিছুই না, লোক দেখানো। 5টা বছর বামফ্রন্ট সরকার যখন ডিএ রিলিজ করতেন, ডিএর সঙ্গে তখন তাদেরকে একটা লামসাম টাকা দিতেন। সব সময় আমরা দেখেছি বছরে 2 বার রিলিজ করতেন। গত বছর আপনারা এই যে সেক্টর অঙ্গনারী মিড ডে মিল আসা, তাদের জন্য কোনো 1 পয়সা বাড়াননি। বছরে এসছে সামান্য কয়েকটা টাকা বাড়িয়ে
এখন বাহবা দিচ্ছেন, বাহবা নেওয়ার চেষ্টা করছেন। এগুলো বুঝে আপনারা তাদেরকে কোভিডের পিরিয়ডে কি না করিয়েছেন, তাদেরকে যে সব কাজ করিয়েছেন, আর তার বিনিময়ে পেয়েছে অবহেলা, তার বিনিময়ে পেয়েছে ধিক্কার। কর্মস্থলে মা বোনদের সঙ্গে যে ব্যবহার করা হয়, কোন মানুষ মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারে ভাবা যায় না। মূল্যবৃদ্ধি 24টা ক্ষেত্রে বামফ্রন্ট সরকার মজুরি বৃদ্ধি করেছিলেন এবং মজুরি নির্ধারণ করেছিলেন শ্রমজীবীদের জন্য। সেই 24টা ক্ষেত্রে মিনিমাম ওয়েজ, ন্যূনতম মজুরি যেটা না দিলে না হয়, সেই মজুরি পর্যন্ত পুনর্নির্ধারণ করেনি। প্রাইস ইন্ডেক্স করে 6 মাস পর পর ভিডিএর মাধ্যমে এটা বৃদ্ধি করা হতো, এই এখন নেই। এই ভোটের আগে কয়েকটা সেক্টরে মজুরি বৃদ্ধি ঘোষণা করেছেন, আদৌ সেটা কার্যকরী হবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। মজুরি কমে গেছে। এর আগে খারাপ দিক কোথায় জিনিসপত্রের দাম ভাবতে পারেন, 100 টাকা 1 লিটার কেরোসিন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, নাবিশ্বাস হয়ে গেছে। যে মজুরি পায় সে মজুরি তার চিনিতে চাল গমই তো কিনতে পারেন না, অন্য জিনিস কিনবে তো দূরের কথা। এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চাই এর একটা অবসান হওয়া দরকার, এবং এই অবসান ঘটানোর জন্য লড়াই, এই অবসান ঘটানোর জন্য সংগ্রাম, এই লড়াই সংগ্রাম আমরা শুরু করেছি। এর সঙ্গে পাল্লা দিয়ে আমরা লক্ষ্য করছি যারা শিক্ষক কর্মচারী, তাদের প্রতি মানুষের আচরণ। একজন দায়িত্বপূর্ণ লোক যিনি বিধানসভার দায়িত্বে আছেন, বিধানসভা পরিচালনা করেন, উপাধ্যক্ষ মহোদয়, তিনি বলছেন হাড্ডি ভেঙে দেবে। কি ব্যাপার? ওরা কি মানুষ না? তাদের আত্মসম্মান নেই? কোন বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারে, প্রশাসনিক নিয়ম অনুযায়ী সেখানে ব্যবস্থা নিন। যদি কোনো বক্তব্য থাকে তারা বলে হাড্ডি ভেঙে দিন প্রকাশে। এটা কি? শ্রমজীবীদের এবং যারা শিক্ষক কর্মচারী তাদেরকে অসম্মান করা, তাদের আত্মসম্মানে আঘাত করা হয় না? আরো দুইজন মন্ত্রী বলছেন এরা নাকি কাঁদি করে। এই রাজ্যটাদের তৈরি হয়েছে, চাই কিছু হয়েছে বামফ্রন্ট সরকারের সময় থেকে। শিক্ষক কর্মচারীদের কোনো ভূমিকা নেই, আলপথ ভূমিকা আছে, রাজ্যটা হাওয়ায় গড়ে উঠিনি। তারপরে সেখানে একটা বিরাট ভূমিকা আছে রাজ্যটাকে গড়ে তোলার প্রশ্নে। ওরা যদি কাঁদি না করতেন তাহলে কি করে রাজ্যটা গড়ে উঠেছে? এটা শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসম্মান করা, অশ্রদ্ধা করা, অবজ্ঞা করা, তাদের আত্মসম্মানে আঘাত করা। কিছু বলতে গেলেই ট্রান্সফার, বদলি যেমন একটা শখে পরিণত হয়েছে। কাউকে 5 পা 6 পা, এই মহকুমা থেকে সেই মহকুমা, এই জেলা থেকে সেই জেলা 5 থেকে 6 বার ট্রান্সফার করেছেন। কি ব্যাপার? ওরা কি মানুষ না? এটা যেখানে খুশি গেলে বস্তার মতো ছুড়ে ফেলে দিলাম। এই যে শিক্ষক কর্মচারীদের সঙ্গে এই ব্যবহার চলতে দেওয়া যায় কিনা ঠিক করুন। এটা তো মানুষকে মানুষের জ্ঞান করতে চায় না। এই হলো গিয়ে তাদের পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য আমরা সকলকে এখানে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখন রাজ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে। সেই অরাজকতা ইউনিয়ন করা যাবে না, সংগত হওয়া যাবে না। বামফ্রন্ট সরকার লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, বামফ্রন্ট সরকার সেটাকে সম্মান দিয়েছে। সংগঠিত হও, অন্যায় প্রতিবাদ করো, ইউনিয়ন করো, বক্তব্য থাকলে প্রকাশ্যে বলো। এই অধিকার বামফ্রন্ট সরকার গরিবদেরকে দিয়েছে। সম্মান মর্যাদা যেটা টাকার অঙ্কে পাওয়া যায় না। আজকের সরকার সে সম্মান ইজ্জত মর্যাদা আঘাত করেছে এবং শ্রমজীবীদের যে সম্মান মর্যাদা আঘাত করে তাদের অধিকার কেড়ে নিয়েছে। আমরা সেই অধিকার ফেরত চাই। আমি স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কাজ করবো, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবো, স্বাধীনভাবে জীবন যাপন করবো। এই যে সংগঠনের করার যে অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার, এই অধিকার তারা কেড়ে নিয়েছে। এই অধিকার আমরা ফেরত চাই। সোজা যিনি যেটা বলতে চাই, গোটা ভারতবর্ষের শ্রমজীবীদের লড়াই মধ্য দিয়ে যারা দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছেন, একই দলের সরকার যেটাকে ডাবল ইঞ্জিনের সরকার বলছেন, এটা দ্বিগুণ ভাবে তাদেরকে শেষ করছেন, শ্রমজীবীদের পিছিয়ে মারছেন। এর থেকে যদি রক্ষা পেতে হয় আমাদের ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে। যেই নীতিতে বেকার বাড়ায়, যেই নীতিতে শ্রমিকদের কাজ কেড়ে নেয়, যেই নীতিতে মজুরি কমায়, যে বিপন্ন হয়, যেই নীতির জন্য শ্রমিকদের অমুক্ত থাকতে হয়, শ্রমজীবীদের অমুক্ত থাকতে হয়, অমুক্ত থাকতে হয়, সেই নীতির পরিবর্তন চাই। বিজেপি এই নীতি গোটা দেশে লাগু করেছে।
আমাদের রাজ্য সেটা লাগু করেছে। এই নীতির পরিবর্তনের সংগ্রাম সারা দেশে চলছে। দেশব্যাপী অনেকগুলো ধর্মঘট হয়েছে, দেশব্যাপী ধর্মঘট হয়েছে এবং আরো ধর্মঘটের জন্য তৈরি হচ্ছে। কৃষকরা আক্রান্ত, আমাদের পাশের বন্ধু কৃষক, শ্রমিক এবং কৃষকের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্যই আগামী দিনে দিশা দেখাবে, পরিবর্তনের লড়াইকে শক্তিশালী করবে। আমরা এই মিটিং থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যে সরকার শ্রমজীবী কৃষককে বাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্রের মেরুদণ্ড তারা, কৃষকরা আক্রান্ত, শ্রমিকরা আক্রান্ত। কাজে আক্রান্ত মানুষগুলোকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, নীতির পরিবর্তন করতে হবে। আমাদের সংগ্রামের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি বিজেপি নীতি পাল্টাবে না। বিজেপি নীতিটাই এটা, শেষ করে দাও, দেশ থেকে বিক্রি করে দাও। কাজে এদের হাতে দেশ নিরাপদ না, রাজ্য নিরাপদ না। এই কারণে আমরা স্লোগান তুলেছি, মানুষ বাঁচাও, দেশ রক্ষা করো, রাজ্য বাঁচাও এবং রাজ্যবাসীকে রক্ষা করো। এই স্লোগান তুলেছি। এই স্লোগানটা আহ্বান রেখেই আমরা এই জনজমায়েতের আয়োজন করেছি। ওরা সমস্ত কাঠামোগুলো ভেঙে দিয়েছে, রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে যে কাঠামোগুলো আছে, আর্থিক কাঠামো তো তছনছ করে দিয়েছেন। মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবেন যে জায়গায় দেশ থেকে পৌঁছে দিয়েছেন। এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সংঘবদ্ধ সংগ্রাম ছাড়া বিকল্প নেই। বিকল্প কর্মসূচি একটাই, যেটা ত্রিপুরার অভিজ্ঞতা বলছে। আমরা দেখেছি বামপন্থী সরকার, আমরা দেখেছি কংগ্রেস সরকার, আমরা দেখেছি বিজেপি নেতৃত্বাধীন সরকার, অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলছে? বামপন্থীরা ক্ষমতায় থাকলে শ্রমজীবীদের সরকার, অধিকাংশ মানুষের সরকার, তাদের স্বার্থ রক্ষা করে। ওরা থাকলে শুধু লুটপাট হয়, আসলবাজি করে বলছেন। কি বলছেন? চাঁদাবাজি নাকি হলো, 5 টাকা 10 টাকা চাঁদা তুলে জনসভায় আসাটা কি অপরাধ? আমরা মানুষের কাছে 5 টাকা 10 টাকার জন্য যেতাম, এটা কি অপরাধ? আর আপনারা কি করছেন? গোটা দেশের তুলাবাজি, আদানি আম্বানির টাকায় দলটা চলে। এই যে বন ছাড়েন বাজারে, আপনাদের দলকে কত টাকা দিচ্ছে? আদানি আম্বানিরা দেশটা লুটে পুড়ে খাচ্ছে। আপনাদের তো কোনো অর্থের দরকার নেই, আপনাদের কোনো টাকার দরকার নেই, আপনারা তো তাদের টাকা চলেন। কি পরিমাণ টাকা আপনারা খরচ করছেন তো বুঝতে পারছি। সরকারি অর্থে হাসপাতালে ওষুধ নেই, শ্রমিক বিনা চিকিৎসায় মারা যায়, অভুক্ত থাকতে হয়, রেশনে খাদ্য পাওয়া যায় না। আর অথচ আপনাদের ফটোর জন্য টাকা হয় না। গোটা ত্রিপুরাটা আপনার সরকারি টাকা ফটোতে ভর্তি করে দিয়েছেন। কোথায়? এখানে তো বামফ্রন্ট সরকার আগে মুখ্যমন্ত্রী অনেকই মন্ত্রী ছিলেন বসাতে, তাদের ফটো তো রাজ্যের কোথাও দেখিনি, এখন দেখছি না। গোটা রাজ্যটা ছেড়ে দিয়েছেন সরকারি টাকা। ফটো ছাপাতে হয় না, আপনাদের ফান্ডের টাকা ছাপা, সরকারি টাকা হাসপাতালে ওষুধ নেই, আর সেই টাকা করে ফটো দিয়ে গোটা রাজ্য ছেড়ে দিয়েছেন। এই কি উন্নয়ন? আবার বলছেন রাজ্যে নাকি ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন তো সর্বনাশ হয়েছে। এই সর্বনাশের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য এই মিটিং থেকে স্লোগান তুলব আমরা। শ্রমজীবীরা সংখ্যায় অনেক অনেক বেশি, তোমরা সংখ্যায় কম। আমরা 18তে কেউ কেউ বিভ্রান্তি শিকার হয়েছিল আমাদের শ্রমজীবীরা, তারই মুখরোচক স্লোগান। এগুলি কি স্লোগান দিয়েছে? আলোচনা করবে, তোমরা কার্যকরী করবে। আবার এসছে সে একই কথা বলে গরিবদের ভোট আদায় করার জন্য। এই জায়গাটা অভিজ্ঞতার ভিত্তিতে টাকার বিনিময়ে বাজারে লাউ কুমড়া বিক্রি হয়, টাকার বিনিময়ে হতে পারে গরিব, তাদের সম্মান আছে, তাদের মর্যাদা আছে, তাদের ইজ্জত আছে। টাকার বিনিময়ে মানুষ কেনা যাবে না। মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে আবার বামফ্রন্ট সরকার এখানে প্রতিষ্ঠিত করবেন, বামপন্থীকে ফিরিয়ে আনবেন। এই বিশ্বাস এবং আস্থা আছে। ফিরে যান, সকল অংশের শ্রমজীবীদের সঙ্গে যুক্ত করে। একটা অংশ বিভ্রান্তি শিকার আমরা লক্ষ্য করব। আজকে একটা মিটিং দেখেছি, এর আগেও বামপন্থীদের মিটিংয়ে গাড়ি দেন। এর যে বামফ্রন্ট সরকার ছিল বলতে পারবে যে কেউ গাড়ি দেওয়া হয়নি, গাড়ি বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, গাড়ি দেবেন না, দিচ্ছেন না, এটা করা উচিত না, অন্যায়, এটা করতে পারেন না। সাধারণ মানুষকে অপরাধ করেছে, যাত্রীদের জন্য পর্যন্ত গাড়ি বন্ধ করে দিয়েছে। রাজ্যে বেশ কয়েকটি এই সমাবেশে নামতে পারে। সত্য কথা শুনবেন, সত্যটার পেছনে মানুষ দাঁড়াবেন, এই ভয়ে এবং আতঙ্কে ভুগছে। এই আতঙ্কের থেকে এগুলো হচ্ছে। অনেক জায়গায় তারা গাড়ি আজকে বন্ধ করে দিয়েছে। ভালো না, এগুলো করা উচিত না। 1 মাঘে কিন্তু শীত যায় না।
পরিবর্তন করুন। এই যে অভ্যাস, এটা করে মানুষকে আটকানো যাবে না। মানুষ ঐক্যবদ্ধ, এই প্রত্যাশারে এই আহ্বান রেখে পরিবর্তনের সংগ্রামে সাহসিকতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে ভোট কেন্দ্রদের উপযুক্ত জবাব দিন। ভোট কেন্দ্রে যান, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। বামপন্থী সরকারি একমাত্র করে বিকল্প কর্মসূচি চালু করতে এবং শ্রমজীবীদের সামনে বিকল্প করে বামফ্রন্ট ছাড়া অন্য কেউ বিকল্প নেই। কাজে বামফ্রন্টকে জয়ী করে এরা যে ফিরে আনতে চায়, এই আহ্বান আপনাদের সামনে রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে সেই কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত। আমরা এই মিটিং থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো যে সরকার তারা কৃষকরা আক্রান্ত, শ্রমিকরা আক্রান্ত, ঐক্যবদ্ধ হতে হবে, নীতির পরিবর্তন করতে হবে। আমাদের অভিজ্ঞতা বিজেপির নীতি পাল্টাবে না, বিজেপির নীতিটা এটা। শেষ করে দাও, দেশ থেকে বিক্রি করে দাও, এর হাতে দেশ না, নিরাপদ না। এই কারণে আমরা স্লোগান তুলেছি, মানুষ বাঁচাও, দেশ রক্ষা করো, রাজ্য দাও এবং রাজ্যবাসীকে রক্ষা করো। এই স্লোগান আমরা আহ্বান রেখেই আমরা এই জনজমায়েতের আয়োজন করেছি। ওরা সমস্ত কাঠামোগুলো ভেঙে দিয়েছে, রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে যে কাঠামো